আমরা এই মুহূর্তে হাইকোর্টের অলিন্দে আমার সঙ্গে রয়েছেন নন্দীগ্রাম আন্দোলনের শুরু থেকে একেবারে ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটি গড়ে তোলা অন্যতম নায়ক মিলন প্রধান। যদিও তিনি কংগ্রেস করেন, তবে তার কাছে রাজনীতিটা খুব বড় নয়, মানুষের স্বার্থই বড় কথা। আমাদের একাশ প্রশ্ন আছে, কিন্তু মিলন বাবুর কাছে আমরা মাত্র কয়েকটা জিনিস জানারই সুযোগ পাবো, তার বেশি নয়। মিলন বাবু, আপনাকে আমাদের ভাইব্র্যান্ট বেঙ্গলে স্বাগত। নমস্কার। আমার প্রথম জিজ্ঞাসা, যে সদ্য পেরিয়ে গেল 14ই মার্চ, আপনি নন্দীগ্রামে ছিলেন, নন্দীগ্রামের পরিস্থিতি কি এবং আপনারা ঠিক কি দাবি করছেন, এবং শুভেন্দুর সঙ্গে আপনাদের একটা বিষয়ে মতভেদ হচ্ছে, ঠিক বিষয়টা কি যদি একটু স্পষ্টভাবে আমাদের দর্শককে জানান। ধন্যবাদ। 14ই মার্চ গত কয়েকদিন আগে চলে গেল। নন্দীগ্রামে 2007 সালে এই 14ই মার্চ 2007 সাল থেকে 2008 সাল থেকে আজও পর্যন্ত এই 14ই মার্চ 14 জনের বাড়িতে একসঙ্গে শ্রাদ্ধ হয়, এবং এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। 14ই মার্চের 14 জন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। 3রা জানুয়ারিতে 3 জন, 7ই জানুয়ারিতে 3 জন, এবং বিভিন্ন সময়ে আরো বহু মানুষ মারা গেছে। 10ই নভেম্বর 2007 সাল নতুন সূর্যোদয়ে 10 জন এখনো নিখোঁজ। এই সরকারের আসার পিছনে নন্দীগ্রামের এতগুলো মানুষের রক্তের বিনিময়ে, এতগুলো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই সরকারের পরিবর্তন হয়েছে। বিনিময়ে আজও পর্যন্ত এই মানুষগুলো কোনো সুরাহা পেল না। আজকের আমি প্রশ্ন করি, আপনি আমাকে জানালেন যে বর্তমান বিধায়ক যিনি আছেন তিনি তো তৃণমূলের হত্যাকর্তা ছিলেন। তিনি তো গত 2020 সালের ডিসেম্বর পর্যন্ত, মানে 2020 সাল পর্যন্ত পুরোটাই তিনি তৃণমূলের হয়ে রাজত্ব করে গেছেন। নন্দীগ্রামের একটা শিল্প আছে, জেলিংহাম প্রজেক্ট, যারা পূর্ব ভারতের একমাত্র প্রজেক্ট, সেইটাকে খোলা গেল না। একটা জাহাজ নির্মাণ কারখানা করা যেত, শিপ ব্রেকিং কারখানা করা যেত, টাগ অ্যান্ড ভ্যাসেলস ম্যানুফ্যাকচারিং করা যেত, ওখানে একটা পর্যটন শিল্প তৈরি করা যেত। কিন্তু নন্দীগ্রামকে নিয়ে ধর্মের রাজনীতি হচ্ছে। ধর্ম সংকটে নেই, যে যার কাছে সে যার ধর্ম। আমাদের কাছে বেকারের সংকট, আমাদের কাছে অর্থনৈতিক সংকট, আমাদের কাছে খাদ্য সংকট, অনাহারের সংকট। মানুষগুলো ধুঁকছে। কোনো ধর্ম দরকার নেই আমাদের কাছে। মানুষ অর্থনৈতিকভাবে, নন্দীগ্রামের মানুষ বিধ্বস্ত। আজকের মমতা ব্যানার্জি বলেছিলেন যে নন্দীগ্রাম তার নাকি মেজ বোন। একবারও খোঁজ নিয়েছেন নন্দীগ্রামের মানুষ কি অবস্থায় আছে? নন্দীগ্রামের বেকার ছেলেমেয়েরা কি অবস্থায় আছে? নন্দীগ্রামের ছেলেমেয়েরা যদি একটা কারখানা এখানে থাকতো, যাই হোক, তারা স্বনির্ভর হতে পারত। আজকে আমাদের এমএলএর সঙ্গে শুনেছি কেন্দ্রীয় সরকারের নাকি ভালো সম্পর্ক। তিনি কি একবারও উচ্চারণ করেছেন যে জেলিংহাম প্রজেক্টটা খোলা হোক? এই প্রজেক্টে 8-10 হাজার লোক পার ডে কাজ করত, এবং এখানকার অর্থনীতি এই শিল্পকে কেন্দ্র করে অনেকটা চাঙ্গা হয়ে গেছিল। আজকের কোনো অদৃশ্য কারণে সেই শিল্প এখন বন্ধ হয়ে পড়ে আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একমাত্র প্রজেক্ট, সেটাও ধুঁকছে। তাই নন্দীগ্রামের মানুষকে নিয়ে ধর্মর সুরসুরি দিয়ে যিনি আজকের বলছেন যে নন্দীগ্রামে ওই 3.5 বিঘা জায়গার উপরে হসপিটাল বানাবেন, এই মন্দির বানাবেন, ওই জায়গার ইতিহাস আপনারা জানেন। ওই জায়গাটা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জায়গাটা কিনে রেখেছিল যে শহীদ স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবে, শহীদ হাসপাতাল তৈরি হবে। শহীদ হাসপাতালটা জরুরি না ওখানে মন্দির জরুরি? মন্দিরে গেলে পেট ভরবে না মসজিদ হলে পেট ভরবে? হাসপাতালে মানুষের চিকিৎসার দরকার। নন্দীগ্রামের এই প্রান্ত থেকে যখন নন্দীগ্রামের মানুষ পৌঁছায়, রাস্তায় প্রসূতি মরে যায়, অনেক মানুষ সাপে কেটে মরে যায়। নন্দীগ্রাম হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার কোনো বন্দোবস্ত নেই। রাতের অন্ধকারে কোথায় যাবে? প্রায় 11-12 কিলোমিটার দূরে নন্দীগ্রাম স্বাস্থ্য কেন্দ্র, নন্দীগ্রাম হসপিটাল।
আজকের আরো অবাক লাগে যে আমাদের যে শহীদ মিনার হয়েছে সোনাচূড়াতে, সেই শহীদ মিনারটা আমি শুনেছি নাকি বর্তমান আমাদের যিনি বিধায়ক তার নামেই করা, এই জমিও নাকি তার নামেই করা। আমি অদ্ভুত ব্যাপার, আজকে যিনিই তৃণমূল তিনিই বিজেপি, আর যিনিই বিজেপি তিনিই তৃণমূল। তাহলে পরিবর্তনটা কোথায়? এই এই সরকারটা তো চালাতো এই আমাদের বর্তমান বিধায়ক এবং ওনার যে সচিব আছেন তিনিই তো চালাতেন তৃণমূলের, তিনিই তো বিজেপির চালাচ্ছেন। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? শুভেন্দু ওখানে মন্দির করতে চাইছেন, মন্দিরকে আপনি বাধা দিচ্ছেন? না, বাধা, শুনুন, ধর্ম নিয়ে রাজনীতি আমি করতে চাইছি না, আমরা কেউ ধর্ম নিয়ে রাজনীতি নয়, আমাদের দরকার ক্ষুধার রাজনীতি। ক্ষুণ্ণিবৃত্তি যিনি করবেন, যিনি মানুষের মুখে গ্রাস তুলে দেবেন, অর্থনৈতিক উন্নয়ন ঘটাবেন, বেকার সমস্যার জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে, নন্দীগ্রামের ছেলেমেয়েরা যাবে কোথায় সেটা ভেবেছেন উনি? উনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ওনার নিয়োগও আছে, ভালো সম্পর্ক আছে শুনেছি। কেন নন্দীগ্রামের কথা উনি বলবেন না? কেন শিল্পের কথা উনি বলবেন না? কেন বেকার সমস্যার কথা বলবেন না? ওনার কাছে রাম মন্দির বড়? উনি কি মুসলমানদের ভোটে উনি জয়লাভ করেননি? উনি হচ্ছে ঈদের নামাজ পড়তে যাননি? হিন্দু, আমরা হিন্দু নই, উনি অতি সনাতনী বলছেন, সনাতনী আমরা নই। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি আমরা চাইছি না, নন্দীগ্রামের মানুষের যোগ্য জবাব দেবে। ধর্ম নিয়ে বিন্যাস মানুষের মধ্যে উনি ভেদাভেদ সৃষ্টি করতে চাইছেন, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিতে চাইছেন। কেন? আমরা তো হিন্দু মুসলমান সহাবস্থান করছি একসঙ্গে। ভারতবর্ষের সংবিধানকে উনি তো হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে দীর্ঘদিন ধরে আসছেন, সংবিধানকে শপথ নিয়ে উনি তো একজন পার্লামেন্টেরিয়ান ছিলেন, এখন তো উনি বিধায়ক। উনি কি করে বলছেন যে এখানে শুধু হিন্দুরা হচ্ছে সেবা পাবে? এই জিনিস মানাই না ওনার মুখে। আপনারা কি প্রত্যাশা করেছিলেন যে ভাই সাংসদ, বিজেপি, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এবং উনি বিরোধী দলনেতা, বিজেপির বিধায়ক, নন্দীগ্রামে কোনো বিশেষ প্রজেক্ট, শিল্প গড়ে উঠবে? উচিত তো তাই, আমরা তো ভেবেছিলাম যে প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওনার নাকি ভালো সম্পর্ক আছে, জানি না, আমরা পেপার পত্রিকার মাধ্যমে দেখি। কিন্তু এটা যে শুধু ফানুস ছাড়া আর কিছুই না, এটা শুধু রাজনীতির গিমিক ছাড়া আর কিছুই না। উনি তো গত 5 বছর তো হয়েই গেল, 5 বছর ধরে উনি একবারও, আপনারা পেপার পত্রিকায় যে বলেছেন, শুনেছেন, দেখেছেন কোনোদিন যে জেলিংহাম নিয়ে উনি বিধানসভায় বলেছেন, জেলিংহাম নিয়ে উনি হচ্ছে স্বরাষ্ট্র দিল্লিতে উনি দরবার করেছেন? করেননি তো। শুধু কি আপনি বিধায়ক রাজনীতি করার জন্যে? শুধু কি বিধায়ক আপনি ধর্ম বিন্যাস করার জন্যে, হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য? এই জিনিস আমরা চাই না নন্দীগ্রামে। অনেক রক্তের বিনিময়ে আমরা রাজনীতির পেন্ডুলামের মতো এ দল ও দল কেন করছেন? আপনি কিসের জন্য করছেন? আপনি তো 20 বছর ধরে, 15 বছর ধরে তৃণমূল করে গেছেন, এখন 5 বছর ধরে আপনি বিজেপি করে হিন্দু মুসলমানের মধ্যে এখানে ট্রাসেল লাগাতে চাইছেন আপনি। এই জিনিস নন্দীগ্রামের মানুষ বরদাস্ত করবে না এবং পূর্ব মেদিনীপুরের মানুষ বরদাস্ত করবে না, যার প্রমাণ হলদিয়ার বিধায়ক দল ছেড়ে উনি তৃণমূলে জয়েন করে গেলেন। এমনকি আপনি ভাবছেন যে উনি বলছেন যে আবারও তিনি জিতবেন যদি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের সুপ্রিমো যদি তার বিরুদ্ধে দাঁড়ান, তিনি আবারও পরাস্ত করবেন। উল্টো দিকে তৃণমূল কোমর বেঁধে নামছে যে এবার অন্তত শুভেন্দুকে তারা একেবারে প্রপাত ধরণী তলে এমন একটা ব্যবস্থা করে দেবেন। আপনি ঠিক কোনটা, আপনি রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে বা বিচক্ষণতা আপনার আছে, আপনি কি মনে করেন? যাহাই তৃণমূল তাহাই বিজেপি। যিনি আজকের বিজেপি বলে বলছেন তিনি তো তৃণমূলের সর্বময় কর্তা ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার চোখ দিয়ে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ সবই তো ইনার চোখ দিয়ে দেখতেন। অবাক লাগে যে মানুষগুলোকে কিভাবে ব্যবহার করছেন উনি। আজকের বলছেন উনি তৃণমূলে যখন ছিলেন তখন উনি হিন্দু মুসলমান নিয়েই চলছেন, এবং তৃণমূলে যখন ওনার স্বার্থে ঘা লাগলো, যখন উনি বেরিয়ে এলেন তখন উনি অতি সনাতনী হয়ে গেলেন। সেই মুসলমানদের ভোটে তো উনি এমপি হয়েছিলেন। নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারী এক রাত্রি ছিল কিনা বলুন? কোন নেতা নাম করে আমি বলছি, আমি মিলন প্রধান ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি করেছিলাম, এক রাত্রি নন্দীগ্রামে ছিল কিনা বলুন তো? এক রাত্রি গুলির সামনে দাঁড়িয়ে ছিল কিনা বলুন তো? মমতা ব্যানার্জি দাঁড়িয়ে ছিল না। শুভেন্দু অধিকারী ছিল না। কে ছিল বলুন তো? প্রিয়রঞ্জন দাসমুন্সী যদি অলোক রাজকে না ঢোকাতো এবং বিশাল সিআরপিএফ বাহিনী অলোক রাজের নেতৃত্বে না ঢোকাতো,
তাহলে নন্দীগ্রামই থেকে যেত, কেউ ক্ষমতায় আসতো না। আজকের মমতা ব্যানার্জি নন্দীগ্রামকে মেজ বোন করে উনি ভোট বৈতরণী পার করানোর জন্য এসেছিলেন, আর শুভেন্দু অধিকারী আজকে ধর্মের সুরসুরি দিয়ে ভোট বৈতরণী পার করছে। কিন্তু বড় বোন কি দেখছেন? কিছুই না, কিছুই তো নেই। নন্দীগ্রামের ব্রিজের কথা শুনছিলাম, ব্রিজও নেই, নন্দীগ্রামের শিল্পও নেই, নন্দীগ্রামের চাষবাসও হয় না, এক ফসলি চাষ। অনেক মানুষের এখনো আহার জুটে না সারা বছরে, খুব দিনান্তে কষ্টে চলে নন্দীগ্রামের মানুষ। তাছাড়া এখনো 10 জন মানুষের শংসাপত্র পায়নি, 12 বছর হয়ে গেলে তারা ডেথ সার্টিফিকেট পায়, এখনো পর্যন্ত ডেথ সার্টিফিকেটও পেল না মানুষগুলো। ভবানীপুর বড় বোনকে দেখছেন কিন্তু মেজ বোনকে দেখছেন না। সেটা তো আমরা কাজে কর্মে দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জি নন্দীগ্রাম নিয়ে তো টু শব্দটি করেন না। নন্দীগ্রামে দুটো বাস ছিল, স্টেট বাস, যখন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন সেই সময় থেকে দুটো স্টেট বাস চলতো, সেই স্টেট বাস দুটোই বন্ধ। বহু আবেদন নিবেদন করেছি, সেই স্টেট বাস দুটো চালানোর ক্ষমতা এই সরকারের নেই। এই যাকে মেজবোন বলছেন, হ্যাঁ, যে মেজবোন হিসেবে দেখবেন, সেই শহীদ মিনার থেকে বাসটা চলতো ধর্মতলা পর্যন্ত। নন্দীগ্রামের খেটে খাওয়া মানুষ যারা ছোটখাটো ব্যবসায়ী, প্রান্তিক ক্ষুদ্র কুটির দোকানদারি করে, তারা বড় বাজার থেকে মালপাট কিনে 4টার বাসে তারা রাত 8টা 9টার সময় পৌঁছতো, সেই বাসটাও বন্ধ। তেরোপিখিয়া থেকে একটা বাস চলতো স্টেট বাস, সেটাও বন্ধ। পরিবহন মন্ত্রীকে আমরা দরখাস্ত দিয়ে এসেছি, মমতা ব্যানার্জির আপনার যে টোল ফ্রি নম্বর যেটা আছে সিএম এর, তাতে বহুবার কমপ্লেন করেছি, কিছুই না, কিছুই না, নিটফল জিরো। আপনি এটা বুঝতে পারছেন যে সিঙ্গুর আন্দোলনকেও তিনি তো হাতিয়ার করেছিলেন, আর তার ক্ষমতায় আসার অন্যতম কারণ ছিল সে সিঙ্গুরকেও কি তিনি ভুলে গেছেন? অবভিয়াসলি আমি জানি না, সিঙ্গুরে তো ওনার আন্দোলন ফলস হয়ে গেছে। নন্দীগ্রাম আন্দোলনটা আমরা জাতীয় কংগ্রেস আমরা 2006 সালে আন্দোলন করেছিলাম। বর্তমান যিনি ওনার অর্থমন্ত্রী আছেন তিনি এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দীগ্রামে 2006 সালে মিটিং করে এসছেন, সোনাচূড়া বাজারে জেলিংহাম পরিদর্শন করে এসছেন। আমরা 2006 সালে থানায় অবস্থান করেছিলাম, আমরা লিফলেট ছড়িয়েছিলাম। তৃণমূল ছিল না ওখানে, ওখানে কংগ্রেস ভার্সাস সিপিএম এর লড়াই ছিল। আর ওখানে যিনি এখন বলছেন যে নয়নের মণি কান্ডারি, বর্তমান যিনি বিধায়ক, নন্দীগ্রাম আন্দোলনে কতটা ফুলিয়ে ফাঁপিয়ে এই সরকার তাকে বানিয়ে দিয়েছে, এখন তিনি বলছেন। অতএব কতটা কি করেছেন সেখানকার মানুষই জানেন। নন্দীগ্রামের মানুষ এই আন্দোলনের মূল সাক্ষী। এখানে কোনো একক রাজনৈতিক দল এই আন্দোলনের মধ্যে ছিল না। কংগ্রেস প্রথম থেকে এই আন্দোলনের মধ্যে ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস জয়েন করলো, এসইউসিআই ছিল এবং পিডিসিআই ছিল। আচ্ছা, এই যে আপনারা ছেড়ে চলে এলেন, সরকার ছাড়লেন, রাজ্যে আপনারা বেরিয়ে এলেন এবং নন্দীগ্রাম, সিঙ্গুর এই সমস্ত আন্দোলন থেকে সরে এসে কংগ্রেস কি এটা একেবারে বিনা প্রতিবাদে চলে এসে ভুল করেছিল? না, একটা কথা হচ্ছে মানুষের একটা সম্মানজনক জায়গা দরকার। আচ্ছা বলুন তো, 2008 সালে প্রথম বাই ইলেকশন বিধানসভায় সিট কটা? 29টা সিট কে পেয়েছিল? তৃণমূল কংগ্রেস। একটা সিট না পেলে, 30টা না পেলে বিরোধী দলের মর্যাদা পাবে না, পার্থ চ্যাটার্জি। মনে আছে কিনা দেখুন, ইতিহাস তো আপনাদের একটু জানতে হবে। বনগাঁয় ভূপেন শেঠ মারা গেল, নন্দীগ্রামে ইলিয়াস মোহাম্মদকে স্ট্রিং অপারেশন করে তার মেম্বারশিপ খারিজ হলো। প্রথম 2007 সালের পরে প্রথম নির্বাচন হলো নন্দীগ্রাম আর বনগাঁ, দুটো সিটই কংগ্রেস ছেড়ে দিল। কাকে? তৃণমূল কংগ্রেসকে। কিসের স্বার্থে ছেড়ে দিয়েছিল? যে বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য এই সরকার, এই দলটা তৃণমূল কংগ্রেসকে পুরো সাপোর্ট করেছিল। এবং আরো উল্লেখ থাকে যে 2008 সালে দুটো সিট জিতে গেল, বিধানসভায় 31টা সিট হলো। পার্থ চ্যাটার্জি বিরোধী দলের মর্যাদা পেলেন, বিরোধী দলনেতার। তারপরে 2009 সালে পার্লামেন্টের একটা বাই ইলেকশন হয়েছিল এবং পার্লামেন্টের বাই ইলেকশনে 14টা সিট মাত্র কংগ্রেস লড়েছিল, 28টা সিট তৃণমূল কংগ্রেসে লড়েছিল। তার মধ্যে তমলুক এবং কাঁথি দুটো লোকসভায় তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী। কংগ্রেস সাপোর্ট করে দিয়েছিল, যার ফলে ওখানে বাপ বেটা দুজনই জিতেছিল। কংগ্রেসের অবদান নেই, কংগ্রেস তো ভোট দিয়েছিল বলে ওনারা এমপি হয়েছিলেন। তারপরে এলো 2011 সাল বিধানসভা নির্বাচন। 294টা সিটের মধ্যে তমলুকে, আমাদের পূর্ব মেদিনীপুরে 16টা বিধানসভা সিট, একটাও সিটে কংগ্রেসের প্রার্থী দেওয়ার মতো এ ছিল না। সবগুলো সিট ওনাদের ছেড়ে দেওয়া হলো। সারা রাজ্যে মাত্র 58টা সিটে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলো। অসম সহযোগিতা, অসম সমঝোতা।
যার ফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। ক্ষমতায় আসার পরে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, এই অসম্মান এই নিয়ে কংগ্রেস দল তো থাকতে পারে না। আমরা শুনে এলাম যে আন্দোলন নন্দীগ্রামে চলবে। অন্তত যে শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলে ছিলেন, আবার এখন বিজেপিতে, তিনি যে পদক্ষেপ নিচ্ছেন তারও বিরোধিতা করছে কংগ্রেস, একই সঙ্গে তৃণমূলের বিরোধিতা করছেন এই কংগ্রেস সামগ্রিকভাবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। তবে কংগ্রেস আগামী দিনে কোন পথে যাবে না যাবে সেটা তো হাইকমান্ড ঠিক করবে। তবে মিলন প্রধানরা কিন্তু লড়াইয়ের ময়দানে আছেন। অন্তত পূর্ব মেদিনীপুরে তারা চেষ্টা করে যাবেন কংগ্রেসকে অন্তত বাঁচিয়ে রাখতে। নমস্কার।